গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন ভোর 6:30 মতন। তো এখন থেকে এই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে একদম ভোর ভোর পুজো দেবো বলে একদম রেডি হতে চলে এসেছি। বৃহস্পতিবারের পুজো অনেকটাই সময় লাগে, তো সেই জন্য 5:30টায় উঠে সংসারে যা কাজকর্ম থাকে সেগুলো সেরে স্নান টান করে চলে এসেছি এখন আয়নার সামনে রেডি হতে। ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে জানো তো। দেবনাথবাবু একটু আগেই বেরোলো, কিন্তু এখনও হচ্ছে বৃষ্টি, এখন হাওয়া ছেড়েছে। দাঁড়ালে হবে না, টাইমটা দেখো, এই দেখো 6:30 পুরো বাজেনি এখনো। আর আমার একটু পুজো দিতে বেশি সময় লাগে বলে ওই জন্য না ঘুম হয় না জানো তো রাত্রেবেলা, যে কখন উঠবো কখন সকালবেলা মানে ঠাকুর মন্দিরে যাব, পুজোটা তাড়াতাড়ি করে সেরে নেবো। বৃহস্পতিবারে পুজো দেওয়াটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। পুজোটা দেওয়া হয়ে গেলে না মনে হবে যেন অনেক কিছুই হয়ে গেছে। তারপরে রান্না খাওয়া তো ওটা হতেই থাকে, ওটা অল্পর মধ্যে হলেও কিন্তু হয়ে যায়। কিন্তু বৃহস্পতিবারের পুজো যদি ঠিকঠাক মতো না দেওয়া যায় না, মানে সারাটা দিন তো ভালো লাগবেই না। মানে যখন দিতে পারি না পুজো, তখন ঠাকুরের আসনের দিকে না একদমই তাকাতে পারি না, ভীষণ কষ্ট হয় আমার। আর কেমন একটা যেন লাগে, যেন ঘরে সব কিছু আছে যেন কিছুই নেই, এরকম একটা লাগে। তা দেখো আমার যে অপরাজিতা গাছটা রয়েছে সেখানে ওখানে একটা না জলের স্প্রে বোতল রেখেছি। স্প্রে বোতল আমি কিনে নিয়ে আসিনি, মানে রোজ টোনার ছিল, সেই টোনারের বোতলটা না ফেলে দিয়ে ওর মধ্যে একটু জল রেখে দিয়েছিলাম। সেই জলটা দিয়ে স্প্রে করে, মানে গাছের গোড়ায় তো আমরা জল দিই, কিন্তু গাছের ওপরেও তো একটু জল দরকার, ওদের একটু স্নান করানো দরকার আছে নাকি, সেই জন্য একটু স্প্রে করে দিয়ে এলাম। দিয়ে জানালাগুলো খুলে দিয়ে, ঠাকুরের বাসন তো কালকে দেবনাথবাবু মেজেই রেখেছে, ঠাকুরের মন্দিরটা নিচের যা জায়গা ছিল সেগুলো সব মুছে পরিষ্কার করে নিয়ে ঠাকুরের সিংহাসনের পাশে যেই জায়গাটুকু রয়েছে, মানে যেখানে আমি বাটা দিই, সেই জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে দেবো। তার আগে কিন্তু একটু গঙ্গার জল ছিটিয়ে নিলাম নিজের গায়ে, আর পুজো যেখানে দেবো সেই চারপাশটায়, সেটা আমি দুবেলায় কিন্তু গঙ্গার জল ছিটিয়ে নিয়ে তারপরেই কিন্তু একটু পুজোর কাজগুলো শুরু করি। আর ধূপকাঠি প্রদীপটা দেখো জ্বালিয়ে নিয়েছি। আর ধূপকাঠি প্রদীপটা জ্বালিয়ে নিয়ে যদি আমি পুজোর কাজগুলো করি না, আমার পুজোর কাজগুলো করতেও ভীষণ ভালো লাগে। আর চারিপাশটাই যেন একটা পবিত্র হয়ে যায়, জানো তো, ভীষণ ভালো লাগে। তোমরাও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো। ঠাকুরের সিংহাসনে এসেই, মানে পুজো দিতে এসেই সিংহাসনে সমস্ত মুছে টুছে পরিষ্কার করে নিয়ে তারপরে তুমি দেখবে ধূপকাঠি প্রদীপটা জ্বালিয়ে পুজোর কাজগুলো একটু একটু করে করবে, ভীষণ ভালো লাগে। তা দেখো সব কিছু জ্বালিয়ে ঠালিয়ে নিয়েছি, নিয়ে এবার কিন্তু ঠাকুরের থালাটা আমি রেডি করে নিলাম। মানে অনেকগুলো মালা নিয়ে এসছে কালকে যাদবপুরে গেলে না রাত্রেবেলা অনেক রকম ফুল আনা যায় জানো তো, আর ভীষণ মানে দামটাও ঠিকঠাক নেয়, আর ফুলটাও বেশ ঠিকঠাক মতন পাওয়া যায় এখানে। আর বাঁকাযতীনের ফুলের দামটা না বড্ড বেশি জানো তো। তাই আমসরা, কলা, যে দুটো পান লাগবে, দুটো পান, কলা, আমসরা সব একটা থালায় রেখে দিয়েছি। আর এর মধ্যে রয়েছে তুলসী পাতা, বেলপাতা, দূর্বা আর তোমার ফুল রয়েছে। এগুলো আর এর সাথে দেবো না, তাহলে কিন্তু সব কিছু ঘেটে যাবে, খুঁজে পাবো না। জবা পাতা মারতে আলাদা করে বার করে নিই। এবার মা লক্ষ্মীকে স্নানাভিষেক করাবো। আর দেখো দূর্বা কিন্তু তোমরা এইভাবে দেবে না, দূর্বা সবসময় কিন্তু 3টে মাথা থাকবে, সেই রকমভাবে দেবে। এই যে এই দেখো 3টে রয়েছে, 3টে কিন্তু দুব্বা দিতে হয়, এরকম ধরেই দুব্বা দিয়ে দিতে নেই। এই যে বুঝতে পারছো, এরকম করে দুব্বা 3টে করে থাকবে, সেরকম ঠাকুরকে নিবেদন করতে। পুজোর থালা রেডি হয়ে গেছে। এবার মা ঘর বসানোর জন্য যা যা লাগবে সমস্ত কিছু কিন্তু আমি এর মধ্যে রেডি করে নেবো একটা ছোটো থালার মধ্যে। এই দেখো 5খানা দুব্বা, কিছু বেলপাতা নিয়ে নিলাম। আর ঘটের মধ্যে যা যা দেবো, একটা হলুদের কাঠ, একটা সুপুরি, একটা কাঁচা কয়েল, আর একটা সুপারি আমার লাগবে। কেন লাগবে তোমাদেরকে বলছি। এই সুপুরিটা কেমন কালো হয়ে গেছে বলে এটা দেবো না, এই জলের মধ্যে কিন্তু ঘটের মধ্যে আমি এটা হইতুকি দিয়ে দেবো। আর এই সুপারিটা আমার কেন লাগবে তোমাদের বলছি। এই দেখো এরকম একটা পান নিয়ে নিয়েছি, পানের মধ্যে একটা সুপুরি আর একটা ফুল দিয়ে মার কাছে মঙ্গল সামগ্রী হিসেবে মার কাছে এটা নিবেদন করবো। পান সুপারি মার অত্যন্ত প্রিয়, সেই জন্য মার কাছে একটা পান, একটা সুপুরি আর একটু ফুল আমি এটা নিবেদন করবো। মাকে চলো এবার স্নান অভিষেক করে নিই। সমস্ত কিছু কিন্তু আমি গুছিয়ে রেডি করে নিয়েছি, এইভাবে যা যা লাগবে সব কিছু এর মধ্যে রয়েছে। বৃহস্পতিবারে অনেক রকমের ফুল থাকে, আর সেই ফুলগুলো থালায় সুন্দর করে সাজিয়ে নিয়ে পুজো দিতে ভীষণই ভালো লাগে।
যেটা অন্যান্য দিনে হয়ে ওঠে না, তাই না? সবসময় তো আমরা ফুল ঠিকঠাক করে আনতে পারি না বাজার থেকে। বৃহস্পতিবার, সোমবার, এখন তো আবার বুধবারও যোগ হয়েছে। ওই জন্য 3 দিন চেষ্টা করি সবসময় একটু মানে ফুলের মালা টালা দিয়ে ঠাকুরকে সুন্দর করে পুজো দিতে। তো দেখো থাল টালগুলো সুন্দর করে সাজিয়ে নিয়ে আমার মা লক্ষ্মীকে কিন্তু স্নান অভিষেক করিয়ে দিলাম। আজকে গঙ্গার জল আর একটু অগরু, গোলাপ জল এসব দিয়ে মাকে আজকে স্নান করেছি, ঘি মধু একটু মাখিয়ে। আমার মা লক্ষ্মীকে একদম স্নান টান করে রেডি করে দিয়েছি। এখনও রেডি করতে অনেকটাই বাকি আছে, শুধু কাপড়টা পরিয়েছি। এই কাপড়ের পিসটা না আমি যাদবপুর থেকে কিছুদিন আগেই নিয়ে এসেছি। যাদবপুরে কেনাকাটা করতে গেছিলাম, কাট পিস থেকে এই পিসটা কিনে নিয়ে এসেছি মার জন্য শাড়ি বানিয়ে দেবো বলে। আমি কিন্তু শাড়ি বানাতে পারি না একদমই, কিন্তু তাও চেষ্টা করব, যদি মা আমার হাতে পরতে চায় তাহলে মাকে নিশ্চয়ই বানিয়ে দেবো। তার জন্য মিশো থেকে কিন্তু আমি যে সাদা লেসগুলো পাওয়া যায় কাপড়ের নিচে আর ওপরে দেয়, সেই জন্য নিয়েছি। কিন্তু শাড়িটা বানাবো করে আর সময় করে উঠতে পারছি না, জানো তো। তা সেই কাপড়ের পিস থেকে আমি কিছুটা কাপড় লম্বা করে কেটে নিয়ে মাকে একদম আটপেরো শাড়ি কিন্তু আমি পরিয়ে দিয়েছি হাতে। মানে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আমি কিন্তু খুব ভালো করে পরাতে পারি না, যেটুকু পেরেছি সেটুকু করি। আর আমার মা যেটা সাজতে চায় সেরকমই কিন্তু আমার থেকে সেজে নেয়, জানো তো। তার জন্য কিন্তু আমাকে খুব কাঁদায় মা, জানো তো। মানে যখনই মাকে সুন্দর লাগে আমি চোখের জল একদমই ধরে রাখতে পারি না। এখনও কথা বলতে বলতে আমার চোখ থেকে জল চলে আসে। জানি না আমার মা মানে কি মহিমা বলতে পারবো না। যেটা ধরো আমি পারি না, মাকে বলি মা তুমি একটু নিজের মতন করে একটু সেজে নাও আজকে, না আমি তো পারছি না বা বুঝতে পারছি না তুমি কি সাজতে চাইছো। কিন্তু মা মানে হট করে মানে সুন্দর করে সেজে উঠেছে, সেখান থেকে চোখ আমি ফেরাতেই পারি না, আর আমি চোখের জল আটকাতেও পারি না। তোমরা একটু দেখো তো। আমার মা লক্ষ্মীকে সেজে কেমন লাগছে একটু বলো তো। তো যতটা পেরেছি ততটা সাজিয়েছি। জানি না আজকে মা মনে হয় এরকমই সাজতে চাইলো। কেমন লাগছে কমেন্ট করে জানিও। বেলফুলের মালা অনেকগুলো নিয়ে এসে ওখান থেকে একটু নিয়ে মার খোপার মধ্যে মানে চুলের মধ্যে একটু দিয়ে দিয়েছি। ভালো লাগছে বেশ মানে শাড়িটার সাথে। তো চলো এবার মাকে আসনে বসিয়ে দিই। তোমরা কি আমার মা লক্ষ্মীর ওপর থেকে চোখ সরাতে পারছো? আমি কিন্তু একদমই পারছি না। বৃহস্পতিবার আসলে আমি জানি না কেন এমন হয়ে যায়, মানে যে কোথায় হারিয়ে যায় সত্যি আমি বলে বোঝাতে পারবো না তোমাদের। মার সাথে হাজারটা গল্প করি, মানে ভেতরে যা থাকে দুঃখ কষ্ট যেটা আমার মানে সমস্যা হয় সেটা আমি সবসময় মার সাথে বকবক করে কথা বলতেই থাকি। মা তুমি এটা করে নাও, মা ওটা করে নাও। মানে জানি না মা মানে সত্যিই শুনতে পায়, জানো তো। ওই জন্য মা না চটজলদি কিন্তু সেজেও নেয়, জানো তো। ওর জন্য কিন্তু আমাকে খুব কাঁদতে হয়। মানে এই কান্নাটা কিন্তু আমার ভীষণ ভালোও লাগে। মানে এটা আমার যে এই চোখের জলটা আমাকে যে কতটা শান্তি দেয় তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে ভীষণ হালকা হয়ে যায় ভেতর থেকে, জানো তো। মানে আমার ভেতরে যে বোঝাটা ছিল সেটা নেমে গেল, এরকম হয়। পুজো দিতে দিতে এদিকে সাত সকালে দেবনাথবাবু কিন্তু নিতাইদার হাত থেকে চালের বস্তাটা বাড়িতে পাঠিয়ে দিয়েছে। বাবা কালকে চাল নিয়ে যা হলো, তাই নিতাইদাকে বলছিলাম যে তুমি কালকে আসোনি, চালটা দিয়ে যায়নি, তার জন্য আমাকে এই ফেস করতে হয়েছে। বলে একদিনেই এত কিছু হয়ে গেল, তাই দেখছি। এবার ঘট বসাবো, এক এক করে কিন্তু আমি ঘরটা সাজিয়ে নেব। ঘট কিন্তু আমার স্বস্তিক চিহ্ন আঁকা হয়ে গেছে। এটা রেখে এবার আমের পল্লব দেখো 7টা 9টা 5টা এরকম নেওয়া যায়। তা আমি এখানে 7টা নিয়েছি, যাতে একটু বেশি পাতাটা থাকলে না ঘরটা বেশ দেখতে কিন্তু ভালো লাগবে। একদম কেটে দিলে এই দেখো 7টা পাতা আছে। এটা দেওয়ার আগে আমি এগুলো রেডি করে নেব। 5টা আমি দিয়ে দিলাম। কলার মধ্যেও কিন্তু 5টা ফোঁটা দেবো। ব্যাস এগুলো রেডি হয়ে গেল। ঘটের মধ্যে যা যা দেবো দেখো, মঙ্গল সামগ্রীর মধ্যেই দেখো হলুদের গাঢ় দিয়ে দিলাম, কাঁচা 1 টাকার কয়েন, আর হচ্ছে এই যে ভর্তি রূপে আমি একটু সিঁদুর মাখিয়ে নেব। জয় মাছ। এরকম ঘরটা পানের যে বোটাটা সেটাই সামনের দিকে দিতে হবে। ঘট বসানোর মধ্যে দেখো এরকম ছোট্ট একটা তাম্বুকালের মধ্যে কিন্তু আমি মার ঘরটা বসাই।
তোমরা যে কোনো একটা পিতলের বাটি বা ছোটো থালার মধ্যে ঘট বসাবে। সবসময় তো গঙ্গা মাটি দেওয়া সম্ভব হয় না, সেই জন্য 5খানা আমি দুবার রেখে দিয়েছি। দুর্গাটা এখানে দিয়ে দেবো, দেবো একটু ফুল। মার ঘরটা একটা জায়গায় বসিয়ে দেবো। মা লক্ষ্মীর ঘর তো বসিয়ে দিয়েছি। এবার দেখো মা লক্ষ্মীকে এই পান সুপারি এটা নিবেদন করবো বৃহস্পতিবারে। প্রত্যেক বৃহস্পতিবারে এটা দেবে, এটা কিন্তু ভীষণ ভালো। এই যে সুপারিটা নিয়ে নিলাম, আমি পান এটা মাকে নিবেদন করে দেবো আজকে। এটা একটা সাইড দিয়ে রেখে দেবো। পুজোর কাজ অনেকটাই গুছিয়ে নিয়েছি। এবার ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে, মাকে আজকে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করতে হয় বৃহস্পতিবারে, সেই জন্য ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে নিচে একটু ফুল দিয়ে পূর্ব দিকে মুখ করে কিন্তু প্রদীপটা আমি জ্বালিয়ে দিলাম। ঠাকুরের বাটাগুলোও রেডি করে নিয়েছি, এখনও নিবেদন করা হয়নি। তোমার ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে নিয়ে তারপরে নিবেদন করে ঠাকুরকে ভোগ লাগাবো। মা লক্ষ্মীর সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি আজকে, প্রত্যেক বৃহস্পতিবারেই জ্বালাই এটা। এবার এটা দিয়ে মাকে আর গণপতি বাপ্পাকে আর সব ঠাকুরকে আরতি করে নেব। মহালক্ষ্মী নমো নমঃ, বিষ্ণু প্রিয়ায় নমো নমঃ, ধনপ্রদায়ে নমো নমঃ, বিশ্বজননী নমো নমঃ। ওম মহালক্ষ্মী নমো নমঃ, বিষ্ণু প্রিয়ায় নমো নমঃ, ধনপ্রদায়ে নমো নমঃ, বিশ্বজননী নমো নমঃ। বৃহস্পতিবারের পুজো কিন্তু আমার হয়ে গেছে। ঠাকুরকে একটু আরতি করে নিলেই ব্যাস, আজকের পুজো কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। আর পুজোটা দিতে পারলে না কী যে হালকা লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। ওই জন্য আমি সবসময় চেষ্টা করি একদম সাত সকালেই যেন বৃহস্পতিবারে পুজোটা দিতে পারি। তারপরে দেখবে সারাটা দিন না কাজে একদম ভীষণ এনার্জি পাওয়া যায়। তা দেখো ঠাকুরকে আরতি করে নিয়ে আমার মেন দরজার ওখানে মা দুর্গার ছবি রয়েছে, ওইখানটা কিন্তু আমি সকাল সন্ধ্যে দুবেলাই কিন্তু ধূপ প্রদীপ দিয়ে আরতি করে নিই। বৃহস্পতিবারের পুজো দেওয়া কিন্তু আমার একদম হয়ে গেছে। কটার সময় ঢুকেছি বলো তো আমার ঠাকুর মন্দিরে? 6:30। এখন ঘড়ির কাঁটাতে বাজে দেখো 9টা বাজতে 10 মিনিট বাকি। দেখেছ কত সময় লাগে আমার পুজো দিতে। অল্প সময়ে পুজো দিতে একদম পারি না, একটু ধীরে সুস্থে না হলে না আমি পুজোটা ঠিক মতন দিতে পারি না। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। তাই বেলা হয়ে গেছে, যতই ভোরে উঠে আমি ঠাকুর মন্দিরে যাই না কেন, ভাবি ভোরবেলা 6:30 বা 6টার দিকে মন্দিরে যাবো, তাড়াতাড়ি পুজোটা হয়ে যাবে, কিন্তু না, আমার সেই 9টাই বাজবে, 8:30 9টা, এর আগে কখনো আমি পুজো শেষ করতে পারি না। ধীরে ধীরে দিই, আর মার সাথে অনেক কথা বলতে। আমি এক জায়গায় হলে বুঝতেই পারছো কত গল্প হয়। তা ছেলে উঠে গেছে, ব্রাশ করছে, এবার একটু চা খাবো। কি গরম লাগছে কাপড়টা পরে, বৃহস্পতিবার নাইটি পরে পুজো দিতে না একটু সময় পাই, ইচ্ছা করে তখন শাড়িটা পরে নিই। চলো আজকে ঘরে দুয়ারে দেখেছো তো আমার কি অবস্থা রয়েছে, এই দেখো, এই দেখো কি অবস্থা। আজকের ইচ্ছা ছিল ভোর 4টায় উঠে ঘরের সমস্ত ঝাড়পোছ করবো, কিন্তু আজকে আর হলো না। কালকের শুক্রবার, কালকে আর বৃহস্পতিবার আমি ঘর ঝাড়ি না, কালকে শুক্রবারে পুরো ঝাড়পোছ হবে সব কিছু। ওই জন্য ভাবলাম আজকে গুছিয়ে আর কী লাভ আছে, সেই তো আমাকে কালকে আবার নোংরা কাটতে হবে, আর নোংরাও হবে ঘরটা পরিষ্কার করে, একবারে সব কিছু পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে কালকে কমপ্লিট করে নেবো। কেন বিকালে আমার বাড়িতে একদম স্পেশাল কুটুম আসছে। এই দেখো কাঁচার এখনো মেলেনি, বৃষ্টি হচ্ছে ফোটা ফোটা, পরে চলো চাটা খেয়ে নিই আগে, আর এটা ছেড়ে নিই আগে, প্রচণ্ড গরম লাগছে। পুজো দিয়ে উঠতে উঠতে আমার ছেলে কিন্তু চাটা করে দিতে আমাকে একদমই ভোলে না। চাটা করে গরম গরম চা একদম মুখের সামনে ধরে, এটা কিন্তু আমার ছেলে প্রত্যেক দিন সকালবেলাই করে। তো ওই জন্য আমারও খেতে ভীষণ ভালো লাগে। কেউ চা করে দিলে খেতে ভালো লাগবে না বলো তো? তাও আবার ছেলে, মেয়ে দিত আগে, এখন ছেলে দিচ্ছে, এটা বুঝলে তো। আর দেবনাথবাবু বিকেলবেলা চা করে। আমার মতন সুখী আর কজন আছে বলো তো? আর সারাদিন যে আমার যতই ঘাম ঝরুক না কেন রান্না করে, এই দুটো সময় কিন্তু আমি একটুখানি আরাম করে নিই বলতে পারো। মানে সারাদিনের কষ্টের ফল ওই যে বাবা আর ছেলে দুবেলা দুজনে একটু চা করে দেয়, তাতেই আমি কিন্তু ভীষণ খুশি।
দেখো চাটা খাওয়া হয়ে গেল, এবার রান্নাঘরে চলে এসেছি। ছেলে বললো একটু ব্রেকফাস্ট বানিয়ে দিতে। তা আজকে ব্রেকফাস্টে বানাবো ঝাল সুজি, কিন্তু একটু অন্যরকমভাবে বানাবো। ছোটোবেলায় স্কুলের টিফিনে অনেকবারই কিন্তু এই ঝাল সুজি নিয়েছি। দিদিমা করতো অন্যরকমভাবে, আমি একটু অন্যরকম করে করব। আজকে পেঁয়াজ টিয়াজ কিছুই দিচ্ছি না, তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ দিয়েও করতে পারো, খেতে কিন্তু ভালো লাগবে। তা ঝাল সুজি বানানোর জন্য প্রথমেই দেখতে পারে 1.5 কাপ মতন সুজি আমি শুকনো কড়াইতে কিন্তু আগে একটু টেলে নিয়েছি। শুকনো খোলা একটু ভেজে নিলে না দেখবে সুজিটা কিন্তু খুব ঝরঝরে হয়, খুব একটা গলে যায় না। সেটাকে ভেজে নামিয়ে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তার মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে একটা আলু কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, সেই আলুটা দিয়ে দিলাম তেলের মধ্যে। ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি কিছু মশলা গুছিয়ে রেখেছি। সেই মশলার মধ্যে রয়েছে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর রয়েছে কারি পাতা। যে কারি পাতাটা আমি মেয়ের বাড়ি থেকে নিয়েছিলাম সেই কারি পাতা ধুয়ে নিলাম, ধুয়ে জলটা ভালো করে চিপড়ে নিয়েছিলাম, নাইলে না তেলে দেওয়ার সাথে সাথেই একদম ফটফট করে ফেটে উঠবে। তারপরে ওর মধ্যে কিছু কাজু বাদাম আমি ছাড়িয়ে নিয়েছি, সেই কাজু বাদামটা একসাথে আলুর মধ্যে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। কাজু বাদামের বদলে তোমরা কিন্তু চিনে বাদামটাও দিতে পারো। তারপর আলুটা যেই ভাজা ভাজা হয়ে গেছিলো তার মধ্যে দিয়ে দিলাম হাফ মতন ক্যাপসিকাম আর একটা গোটা টমেটো, লাস্টে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুজিটাকে দিয়ে তারপর পরিমাণ মতন একটু জল দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। নামানোর আগে একটু মিষ্টি দেবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। রেডি হয়ে গেল আমার মতন করে বানানো ঝাল সুজি। তোমাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে কিন্তু জানিও। তার সাথে ছেলের জন্য কিন্তু আমি 2টো ডিম সেদ্ধও দিয়ে দিয়েছি। ডিম সেদ্ধটা আমি খাবো না, আমি শুধু সুজি নিয়েছি। তা চলো খাওয়া দাওয়া করে দেখো চলে এসেছি আবার রান্নাঘরে। আমার বসে থাকার আর উপায় নেই জানো তো, 12:30টার মধ্যে ছেলেকে আবার ভাত দিতে হবে। মানে সব কিছু মিলিয়ে সারাটা দিনই খুব ব্যস্ততার মধ্যেই কাটে। মাছ ভাজা হচ্ছে ওদিকে, আর এদিকে কিন্তু পুঁই শাকটাও কেটে আমি একদম রেডি করে নিয়েছি। কুমড়ো, আলু, বেগুন আর পুঁই শাকের ডাঁটাটা আলাদা রেখেছি, আর শাকটা আলাদা রেখেছি। আর এদিকে দেখো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। ছেলে আজকে মাছের ঝোল খাবে না বললো, ও বললো মাছ ভাজা নিয়ে যাবে, সেই জন্য মাছটা একটু মশলা টশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, তেল সব কিছু দিয়ে, জানো না খেতে বেশ ভালো লাগবে মাছ ভাজাটা। আর রুই মাছ ভাজা খেতে তো এমনিতেও বেশি ভালো লাগে, তাই ভাবলাম ছেলে একা খাবে কেন, আমরাও সবাই কিন্তু আজকে মাছ ভাজা। ব্রেকফাস্ট খেয়ে তারপরে তাড়াতাড়ি করে রান্নাবান্না করলাম। ছেলে 12টার মধ্যে সবকিছু রেডি করে দিলাম, ওর টিফিন গুছিয়ে নিয়ে গেল। বেশি কিছু রান্না করিনি, একটু ডাল সেদ্ধ আর মাছ ভাজা করলাম, তোমাদের তো দেখালাম। আজকে আর রান্না করতে মাছ রান্না করতে ভালো লাগছে না। ছেলে বললো মা মাছ ভাজা দাও আমাকে, সেই জন্য ওর জন্য আবার ডাল সেদ্ধ করতে হলো। মানে লঙ্কা, তারপর সর্ষের তেল সবকিছু দিয়ে ডালটাকে সেদ্ধ করেছি। ও মাছ ভাজা ডাল দিয়ে নিয়ে গেল, আর একটু ঘি নিয়ে গেল উপরে। আর এই তরকারি তো খাবে না, পুঁই শাক মানে রুই মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা ভেজে রেখেছি, এটা দিয়ে আমি পুঁই শাকের তরকারি করবো, সেটাও খাবে না। ওই জন্য আমরা দুজন খাবো, ওই জন্য ও বেরিয়ে গেল। এখন 1টা বাজে, আমি তরকারিটা করতে এসেছি, এখান থেকে যাবো আবার পুজো দিতে। দেখো না এখনো চাল টাল কিছু ঢালিনি। চলো তরকারিটা আমি কীভাবে রান্না করি তোমাদের সাথে। রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি বানানোর জন্য আমি কিন্তু রুই মাছের মাথাটা ভেজে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 5 ফোড়ন। দেওয়ার পরে আদা আর কাঁচা লঙ্কা আমি একসাথে গ্রেট করে রেখেছি, সেটাকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে নুন আর দিয়ে দিলাম হলুদ। মশলাগুলো দিয়ে ওর সাথে ভেজে নিলে না কাঁচা গন্ধটা আর আসবে না। আর দিয়ে দিলাম 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। দেওয়ার পরে সেগুলো সব কিছু ভেজে নিয়ে তারপরে এবার সবজিগুলো সমস্ত কিছু আমি একসাথে দিয়ে দেবো। দিলে ওই মশলার সাথে সবজিগুলো ভাজা হয়ে যাবে। তারপরে আমি যে শাকটা কেটে রেখেছি সেটাও দিয়ে দেবো। আর পুঁই শাকের তরকারি না একটুখানি মিষ্টি দেবে নামানোর আগে, দেখবে খেতে ভালো লাগবে। তোমরা তো সবাই জানো করতে, তা আমি আমার মতন যেটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তা দেখো পাতাগুলো দিয়ে এবার ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে। জল তো দেওয়ার কোনো দরকারই নেই, প্রচুর জল বেরোয় এটা থেকে। আর মাছের মাথাটা আমি এখন দেবো না, একটু পরে ঢাকনাটা তুলে নিয়ে মাছের মাথাগুলো দিয়ে দেবো। তা দেখো একটা কাজ করতে না করতে কিন্তু আরেকটা কাজ করতে আমি বসে পড়েছি। ভোর 6:30টায় উঠে বৃহস্পতিবারের পুজো, ব্রেকফাস্ট, রান্না, সংসারের এত কাজ একা হাতে আমি যেভাবে ম্যানেজ করি সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তো একটা হাউস ওয়াইফের সকাল থেকে রাত পর্যন্ত কতটা কাজ থাকে আর তারা কতটা পরিশ্রম করে একমাত্র তারাই কিন্তু বলতে পারে। দেখো ওই চালের বস্তা থেকে কিন্তু 2 ড্রাম কিন্তু চাল আমি একদম ভরে ফেলেছি। কী যে শান্তি লাগছে দেখে তোমাদের বলে বোঝাতে পারবো না, জানো। ড্রামটা কালকে খালি ছিল বলে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। কোনো দিন এরকম হয় না তো, মানে চাল থাকতে থাকতেই দেবনাথবাবু এক্সট্রা একটা করে বস্তা আমাকে সবসময় বাড়িতে পাঠিয়ে দেয়। জানে আমি বাড়িতে একা থাকি আর এগুলোর আমার প্রয়োজন পড়তে পারে, ওই জন্য কিন্তু কখনো এই কাজগুলো করে না। কিন্তু যে নিতাইদা কালকে কাজে আসেনি বলে বস্তাটা দোকানেই ছিল কিন্তু পাঠাতে পারেনি। আর দেখো ওদিকে আমার চাল ঠালগুলো সমস্ত কিছু জায়গার জিনিস জায়গায় গুছিয়ে দিয়ে কিছু আমি ড্রাম বার করে নিয়েছি। এগুলোর মধ্যে না ময়দা ছিল, একটার মধ্যে মুড়ি ছিল, সেগুলো ঢালবো। সেই জন্য কিন্তু সমস্ত কৌটোগুলো আমি কিন্তু ভালো করে মেজে
সব কিছু মেজে একদম উবুর করে দিয়েছি। জলটা ভালো মতন ঝরে গেলেই তারপরে কিন্তু বিকালবেলা সব কিছু জায়গার জিনিস জায়গায় ঢেলে রাখবো। তা দেখো রান্নাঘর কিন্তু আমার একদম পরিষ্কার হয়ে গেছে, আর কড়াইটা মাজতে গিয়ে আমার না হাত ব্যথা করছে জানো তো। আর এদিকে তো দুপুরে রান্না একদম সিম্পল আজকে রান্না করেছি, ডাল সেদ্ধ, রুই মাছ ভাজা, আর হচ্ছে রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। ব্যাস, দুজনে কিন্তু দুপুরবেলা খেতেও বসে পড়েছি। মাছের কাঁটা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি খেতে ভীষণই ভালো লাগে, একটা লোভনীয় খাবার তো, সবারই ভালো লাগে, কিন্তু খুব গ্যাস অম্বল হয় জানো তো। ওই জন্য পুঁই শাকটা আমাদের ঘরে খুব কমই রান্না হয়, মাঝে মধ্যে একটু এনে ফেলি। তা ভাবলাম সন্ধেবেলা বৃহস্পতিবারের পুজো, আমি মা লক্ষ্মীকে কী ভোগ দিয়েছি তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিই। মাকে দেখো আজকে একটু চিড়ে ভোগ দিয়েছি। চিড়ে কিন্তু বৃহস্পতিবারে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, মা লক্ষ্মীর ভীষণ প্রিয় খাবার। আম, কলা, বাতাসা আর একটু চিড়ে দিয়ে দিলাম মাকে সন্ধেবেলা আজকে ভোগে। তা আজকে বৃহস্পতিবারের সকাল থেকে যে ব্লগটা শুরু করেছিলাম এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার চ্যানেল তোমরা অবশ্যই সাবস্ক্রাইব